বিএনপি যদি ক্ষমতায় যায় জনগণের ম্যান্ডেট নিয়ে, তাহলে এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই বিষয়গুলি খেয়াল রাখবে, এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। এটার বিকল্প কোনো কিছু নেই, বিকল্প কোনো কিছু হতে পারে না। আমি নিশ্চিত যে আমরা এই ছাত্রদের এবং চিকিৎসার যদি আমরা গুণগত মান উন্নয়ন করতে পারি, আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আমরা সঞ্চয় করতে পারব, আমরা সংরক্ষণ করতে পারব। কিছুক্ষণ আগে আমাদের একজন নেতা আসাদুল করিম শাহীন বলে গেছেন, অত্যন্ত সত্য কথা, অত্যন্ত সত্য কথা। এবং আমাদের যারা মানে 2 মিলিয়ন বাংলাদেশি, 2 মিলিয়ন প্রায়, তাহলে 20 লাখ মানুষ প্রতি বছর ভারতে যেত। এখন কমে, প্রায় 80% এখন কমে গেছে, শতকরা 80% কমে গেছে। এটা যেত, যার উদ্দেশ্য যে শুধু চিকিৎসা তা নয়, ব্যবসা বাণিজ্যগুলোতে যেত সেটা সামান্য, কিন্তু আপনার ইয়েতে যেত, চিকিৎসার জন্যই বেশিরভাগ যেত। এটার উদ্দেশ্য চিকিৎসা প্লাস একটা ট্যুরিজম, একটু বেড়ানো হয়, অনেক বড় দেশ, অনেক কিছু আছে দেখার, এটাও হয়। তবে চিকিৎসার যদি মানে কোয়ালিটেটিভ চেঞ্জ আনা যায়, তাহলে হয়তো মানুষ বেড়ানোর জন্য, শুধুমাত্র বেড়ানোর জন্য যেতে পারে বা অন্য কোনো দেশেও যেতে পারে, কিন্তু চিকিৎসার জন্য সেখানে যাওয়াটা অনেক কমে যাবে। শুধুমাত্র এইটাই। আজকে সংবাদপত্রে আছে যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে উপজেলা থেকে, গ্রাম থেকে, তৃণমূল থেকে শত শত মানুষ প্রতিদিন আসে, কারণ এটা সরকারি হাসপাতাল, এখানে চিকিৎসা, বড় বড় ডাক্তাররা আছেন, চিকিৎসাও হবে, দেখানো যাবে তার অসুস্থতা, এই কারণে আসে। কিন্তু রোগ নির্ণয়ের জন্য যে যন্ত্রপাতি সেটা আর সচল নেই, আজকে সংবাদপত্রে আছে, সেটা নষ্ট হয়ে গেছে। পরিস্থিতি যদি এইরকম হয়, এবং এই সমস্ত কারণেই মানুষ দেশ ছেড়ে বাইরে যায় চিকিৎসা করতে। এটা শুধু আমরা যে ডাক্তারদের উপর ঢালাও অভিযোগ তাই নয়, এটা একটা পলিসির ব্যাপার। এটা সরকারের জনবন্ধন নীতিমালা গ্রহণ না করলে পরে আমরা আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে পারবো না। আপনার শুধুমাত্র অক্সিজেনের সরবরাহ এটা খুব বেশি নিশ্চিত ছিল না, এবং ঢাকা ছাড়া বাইরের মফস্বলের হাসপাতালগুলোতে এত বেশি এটার সংকট, যার কারণে করোনায় আমাদের যত লোক মারা গেছে, এত লোক কিন্তু মারা যাওয়ার কথা না। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম মারা গেছে, কিন্তু বাংলাদেশে যতটুকু মারা গেছে, আমাদের যদি এই অক্সিজেন যে সরবরাহ এটা যদি আরো বেশি আগে থেকেই মানে মফস্বলের হাসপাতালগুলোতে যদি নিশ্চিত থাকতো, তাহলে মানুষ আরো কম মারা যেত। তো এগুলো হচ্ছে আমরা এবার আমরা বিশেষ করে যারা ড্যাব করেন বা যারা ছাত্র দল করেন, নাম তো জাতীয়তাবাদী, আমাদের সংগঠনগুলোর সাথে আছে জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদী শব্দের অপর নামই হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমী। শুধুমাত্র ভালো পোস্টিং প্রমোশনের জন্য মানে ছাত্র দল করতে হবে, তাহলে তো সাচিবের সাথে পার্থক্য থাকলো না। আমাদের যারা এই দর্শনকে বিশ্বাস করবেন এবং এটা যারা ধারণ করবেন জাতীয়তাবাদ তার সেই সংগঠনের সাথে, তাদেরকে মনের মধ্যে এটাও বুঝতে হবে। তারা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র, আমাদের কি বলে এই দেশ নিয়ে আমাদের ভাবনা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড, এটাই তো জাতীয়তাবাদ। তো সুতরাং যারা দেশ নিয়ে অহংকার করে, তাদের তো দেশকে গড়ে তোলার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা নিতে হবে, কারণ গড়ে তোলার মধ্যে দিয়েই তো মানে জাতীয়তাবাদী অহংকারের প্রতিফলন ঘটে। এবং সেই কারণে প্রচেষ্টা নিতে হবে, বিশেষ করে যারা এই নীতি এবং আদর্শকে ধারণ করেন, তাদেরকে শুধুমাত্র সংগঠনের বিভিন্ন বললাম তো কোনো সুবিধা নেওয়ার জন্য নয়, বরং আপনাদেরকে আরো বৃহত্তর চিন্তা করতে হবে। আপনাদের যে মানে ক্যানভাস যেটা হবে, মনের ক্যানভাসটা আরো বিস্তৃত হবে, যেখানে আপনারা বড় দাগে অনেক কিছু আঁকতে পারেন, সেই প্রচেষ্টাটাই আপনার নিতে হবে। আজকে সরকার অনেক কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার 15-16 বছরের কি ভয়াবহ নিপীড়ন, কি দুঃসহ যন্ত্রণা,
দিন নাই রাত নাই আতঙ্ক ভয়ের মধ্যে দিয়ে আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে এই কারণে যে দেশে একটা দায়িত্বশীল সরকার আসবে, যে সরকার মানুষকে নিরাপত্তা দিবে, যে সরকারকে দেখে বা যে সরকারের পুলিশ বাহিনীকে দেখে মানুষ ভয় পাবে না, আতঙ্কিত হবে না, বাসায় যাওয়া এবং বাসায় থেকে ফেরার পথে আমি কোনো দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হব না, যে দুর্বৃত্তের সাথে আপনার ক্ষমতার সম্পর্ক আছে, যেটা 15-16 বছর আমরা দেখেছি। সেই ধরনের পরিস্থিতি থাকবে এবং প্রতিটি মানুষ যাতে তার চলা ফেরা খাওয়া পড়ার মধ্যে নিরাপত্তা বোধ করে। নিরাপত্তা শুধুমাত্র আমি আক্রমণের হাত থেকে বাঁচবো এই নিরাপত্তা নয়, এই নিরাপত্তা আছে আমার খাওয়ার মধ্যে, আমার চলাফেরার মধ্যে, আমার পড়ার মধ্যেও তো নিরাপত্তা রয়েছে, সেটাও তো দেখতে হবে। সেই নিশ্চিত করার দায়িত্ব তো হচ্ছে একটি জনবান্ধব সরকার, যে সরকারের জনগণের ম্যান্ডেট আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যখনই এই নির্বাচনের কথা বলা হয়, যে আপনি নির্বাচনের তারিখ দেন না কেন? সংস্কার তো কোনো স্ট্যাটিক বিষয় না। এটা আমরা একটা বড় কি বলে বট গাছ দেখেছি ঝিনাইদহের কালীগঞ্জের একটি জায়গায়, প্রায় অনেক জায়গা মিলে বহু পুরনো 200-300 বছরের বট গাছ। তো ওইরকম বটবৃক্ষ তো নয় সংস্কার, যে দাঁড়িয়ে আছে তো আছেই, এটা হিলবেও না, এটা নড়বেও না, এটা চড়বেও না। সংস্কার হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমি যে জিনিসটা সংস্কারের যে কথাটা বলছি, যেটা সংস্কার হলো ধরলেন, এই সংস্কারটা হয়তো আরো 50 বছর পর আবার সংস্কার করতে হতে পারে। এটাই হচ্ছে নিয়ম। আইন তো তাই, মোগল আমলের আইন বদলেছে ইংরেজদের আমলের বহু আইন আপডেট করতেছে। আপডেট করা মানে ওটাই তো সংস্কার, সেই সময়ের জন্য উপযোগী ছিল, এখন হয়তো সেটা উপযোগী নয়। আমি এখন যে বিষয়গুলি প্রয়োজনীয় সংস্কারের কথা বলছি, এটা হয়তো এখনকার জন্য উপযোগী, ঠিক আছে, কিন্তু এটা 50 বছর 100 বছর পর বা 30 বছর পর উপযোগী নাও থাকতে পারে। এই জন্য সংবিধানকে, কনস্টিটিউশনকে বলা হচ্ছে একটা ডাইনামিক ডকুমেন্ট। এই ডাইনামিক ডকুমেন্ট বলা হয়েছে, এটা একটা ভারতের হাইকোর্টের একটা তাদের অবজারভেশন সংবিধান সম্পর্কে। তো তাহলে এখানে এটা নিয়ে এত গরিবেশি কেন? একটা দায়িত্বশীল সরকার, নির্বাচিত সরকার থাকলেই আপনার সেখানে মানুষ কথা বলতে পারতো এবং সেই সরকার সবসময় সংকুচিত থাকতো যে আমাকে বাবা জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এটা তো শেখ হাসিনার সরকার হতো না, কোন রকমে একবার এসছে আর ছাড়বো না, তোরা যাই বলিস আমি আর ক্ষমতা ছাড়ছি না। ওরা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতো যে যারা আন্দোলন করি, যারা সংগ্রাম করি, তাদেরকে আমরা নাশকতা করছি, আমরা অন্তর্ঘাত করছি, আমরা নানা ধরনের টেররিজমের সাথে যুক্ত, বেগম খালেদা জিয়া জঙ্গিদের মদত দিচ্ছে, এই ধরনের ন্যারেটিভ তৈরি করে। আপনারা দেখছেন না এখন ওই যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতি মুহূর্তে, যা না তার চাইতে ভিন্ন রকমের একটা তৈরি করে জনগণকে, সে দেশের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলা হচ্ছে। সেটা আবার সেই সমস্ত দেশেও এই বিষয়গুলো নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে। শেখ হাসিনার সময় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হতো, কারণ তার যে জোর করে ক্ষমতায় থাকা, সে যে আজীবন ক্ষমতায় থাকতে চায়, সে যে গণতন্ত্র মানে না, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, কনস্টিটিউশন, এগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলো তার কাছে কোনো কিছুই ধর্তব্যের বিষয় নয় বলেই সেই এই পদ্ধতি অবলম্বন করেছিল, অপপ্রচার দিয়ে, নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছে। তো এখন যদি নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়, তাহলে তো একই শেখ হাসিনার এই পুনরাবৃত্তি হবে। আজকে যদি ধরুন নির্বাচিত সরকার হতো, শাকসবজির দাম, মুরগি শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য জনগণ এই বিষয়ে সরকারকে অভিযুক্ত করতে পারতো, বলতে পারতো, সরকার একটা ইন্টারভেনশন করতে পারতো মার্কেটগুলোতে। কিন্তু এই সরকারের তো এই সমস্ত দায় নেই, যাতে সংস্কার হোক তারপর নির্বাচন। গতকাল সারা রাত আবার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, বিশেষ করে আদাবরের ওই জায়গাটা সারা রাত নাই, এখন সকাল 7:30টার সময় ইলেকট্রিসিটি এসেছে। এটা কাকে বলা যাবে, কাকে বলবো?
নির্বাচিত সরকার থাকলে তার দায়িত্ব ছিল যদি এইটা যদি না দেওয়া হয় তাহলে সে জনগণ তার কাছে জনগণকে হিসাব দিতে হবে এবং সামনের নির্বাচনে এটার একটা প্রতিক্রিয়া হবে। এই জন্য সে দৌড়াদৌড়ি হলেও কাজ করত। সে যে জনপ্রতিনিধি থাকুক, মেয়র থাকুক অথবা বিশেষ করে সংসদ সদস্য যে থাকে একটা এলাকার তো দায়িত্ব তার থাকে। এখন বলার কারণ কিছুই নেই, রাত্রি 12টা থেকে সকাল 7:30 পর্যন্ত ইলেকট্রিসিটি নেই ঢাকা হাউজিং এবং আদাবর এলাকায়। তো এর জন্য কার কাছে যাব, কাকে বলবো যে ভাই তুমি আমার এলাকার প্রতিনিধি, আমার এখানে সকাল 7:30 পর্যন্ত নাই কেন, অন্য এলাকায় যে দেখেছি, তোমার দায়িত্ব কি? এটা কারোর কাছে বলতে পারছি। আবার এইটা ন্যাশনালি যে বলবো যে ভাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দিন, যেখানে মানুষ গিয়ে তার কাছে অভাব অভিযোগগুলো বলতে পারে, বলার কিছু নেই। আজকে খবরের কাগজে দেখলাম যে শিশু খাদ্য, ভেজাল শিশু খাদ্য ধরেছে, হচ্ছে এটা ধরা হয়েছে, শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। তো জবাবদিহিমূলক সরকার থাকলে পরে এটা তো সাংঘাতিক ধরনের ক্রাইম, সাংঘাতিক ধরনের অপরাধ। তো সুতরাং কে কার কাছে জবাব দিতে চাইবে? না হলে ওই যে ডক্টর রফিকের যে কথা বলেছে, খুনের আসামি রাষ্ট্রপতি, উনি চলে গেলেন, তার মানে নানা কথা আমরা শুনি নানা দিক থেকে। বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয়, এই করা হয়। তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে, মানে তাদের দশক থেকে টানা নিরবচ্ছিন্ন ভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, রক্ত ঝরানো যে সরকারি নীতি তার মুখোমুখি দাঁড়িয়ে 15-16 বছর সংগ্রাম করেছে। কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে ঠিক আছে, একটা সময় তো সরকারকে দেওয়া হয়েছে, আপনারা ঠিক আছে এর মধ্যে সমস্ত কাজ করুন। আপনারা সেই কাজটা আপনারা করেননি বা করতে চাচ্ছেন না, অথবা আপনাদের মনোভাব কি আছে সেটাও বলতে পারছেন না। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে মানে সন্দেহের কারণ। এটা নিয়েই জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুনের মামলা আছে, একজন সাবেক রাষ্ট্রপতি এবং 2 বার রাষ্ট্রপতি তিনি ছিলেন। অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যত গুম খুন হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন, যার বাড়ি মহাখালীর এখানে সামনে, এবং তার বোন তুলি, তার ডাকনামটা জানি, ভালো নামটা আমি ভুলে গেলাম কি যেন, মায়ের ডাক নামে একটা সংগঠন করে এই যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন করে এসেছে। গত বৃহস্পতিবারে তার বাসায় পুলিশ রেড করেছে সুমনের খোঁজে। অদ্ভুত ব্যাপার, সুমনের খোঁজে পুলিশ রেড করছে তার বাসায়, যে সুমন, জাকির আরো অনেককে নিয়ে আজকে প্রায় 10-12 বছর 14 বছর ধরে ক্রমাগত ভাবে বিভিন্ন কর্মসূচি হয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। গুম পরিবারগুলোকে এই সঞ্জিতা খাতুন তুলি সে অর্গানাইজ করে তাদেরকে নিয়ে এসছে, এবং তার ভাইয়ের বিষয়টি, সুমনের বিষয়টি ছিল একেবারে অগ্রগণ্য। তার ছবি সহ তার অসংখ্য পোস্টার, তার ব্যানার দিয়ে অনেক মানববন্ধন হয়েছে, অনেক প্রতিবাদ সভা হয়েছে, সারা দিন ধরে কর্মসূচি হয়েছে। এই প্রশাসন জানে না, তার বাসায় গিয়ে সুমনের খোঁজে রেড করে, আর 2 বারের রাষ্ট্রপতি যে খুনের আসামি সে দেশ ছেড়ে উধাও হয়ে যায়। অদ্ভুত সরকার, অদ্ভুত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা যে সরকার জানে না তা নয়, সরকার প্রকারান্তরে কোনো না কোনো ভাবে পতিত ফ্যাসিস্টদেরকে, পতিত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কিনা, এটা নিয়ে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিতেই পারে, সংশয় তৈরি হতেই পারে। জনগণের মধ্যে সে সংশয় তৈরি হয়েছে। এতদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের আওয়াজের মধ্যে যে সমস্ত
গুম খুনের শিকার হয়েছেন শেখ হাসিনার পেটুয়া বাহিনীর দ্বারা, র্যাবের দ্বারা, পুলিশের দ্বারা, তাদের বাসায় আপনি রেড করছেন এখন, আর রাষ্ট্রপতি এখান থেকে চলে যান। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যে আপনারা আজকে মানে সরওয়ার্দী মেডিকেল কলেজের এই 19তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এটিকে যাতে একটা আলমা ম্যাটার, একটা উৎকর্ষ শিক্ষা কেন্দ্রে আপনারা পরিণত করতে পারেন। আপনারা দেশের একজন শ্রেষ্ঠ চিকিৎসক হবেন, পাশাপাশি এই দেশ যাতে একটা ফাংশনাল, একটা আর্টিকুলেট রাষ্ট্র হতে পারে, সেটা দায়িত্ব হচ্ছে সমাজের শিক্ষিত শ্রেণীর। সেই শিক্ষিত শ্রেণীর, সেই সুশীল শ্রেণীর অংশ হচ্ছেন আপনারা, যাতে আর কেউ কোনোভাবে আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা যাতে জনগণের কাছে ফিরে আসে এবং সেই ক্ষমতা জনগণই যাতে প্রয়োগ করতে পারে, অন্য কেউ যেন প্রয়োগ করার সুযোগ না পায়,